নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে যেভাবে বর্ণানুক্রমিক ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আজ আমার বর্ণ নির্মিত তৃতীয় ক্লাস, আর টোটাল কিন্তু 51 নম্বর ক্লাস। আজও বন্ধু আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্যে থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। তোমরা জানো সাহিত্যের ইতিহাসের আলোচনার ক্লাসে বোর্ড ওয়ার্ক অতটা গুরুত্ব পায় না, তাই আমি বোর্ড ওয়ার্ক না করে গোটা বিষয়টা কীভাবে বোঝানো দেয় সেদিকে নজর রাখব। সেদিক থেকে আজ প্রথমেই যে গ্রন্থ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব। তোমরা প্রত্যেকেই জানো বন্ধু, এটা হচ্ছে রামগতি ন্যায়রত্নের লেখা গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ। এই গ্রন্থটা 4টি পরিচ্ছেদে বিভক্ত। প্রথম পরিচ্ছেদে বাংলা ভাষা ও বাংলা অক্ষরের প্রবর্তনকাল আলোচিত হয়েছে এবং দ্বিতীয় পরিচ্ছেদে বাংলা ভাষা সম্বন্ধে কালবিভাগ, বিদ্যাপতি এবং চণ্ডীদাসের জীবনচরিত ও গ্রন্থ সমালোচনা, ভাষার অবস্থা এবং ছন্দের নিয়ম প্রভৃতি বর্ণিত হয়েছে। এবং তৃতীয় পরিচ্ছেদে চৈতন্যদেবের সংক্ষিপ্ত বিবরণ, বৃন্দাবন দাস, কীর্তিবাস, কাশিরাম দাস, রামেশ্বর ভট্টাচার্য প্রভৃতি কবিগণের জীবন বৃত্তান্ত এবং গ্রন্থসমূহের আলোচনা কিন্তু করা হয়েছে। আর চতুর্থ পরিচ্ছেদে ভারতচন্দ্র রায় থেকে শুরু করে ঈশ্বরগুপ্ত, দাশরথী রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র প্রভৃতি গ্রন্থকারগণের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত এবং তাদের রচিত গ্রন্থ সম্পর্কে তার সমালোচনা কিন্তু তিনি করেছেন। ফলে এই গ্রন্থে বাংলা ভাষার অবস্থাভেদে 3টি কাল তিনি কল্পনা করেছেন। তিনি সেই হিসেবে নাম দিয়েছেন আন্য, মধ্য এবং ইদানীস্তন। এই যে চৈতন্যদেবের পূর্ববর্তী যে কাল সেটাই তার কাছে আদ্যকাল। চৈতন্যদেবের সময় থেকে ভারতচন্দ্রের পূর্ব পর্যন্ত যে কাল সেটাই মধ্যকাল এবং ভারতচন্দ্রের সময় থেকে বর্তমান কাল পর্যন্ত ইদানীন্তন কাল নামে কথিত। এরপর ভিত্তি করে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থই হচ্ছে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব, বিখ্যাত একটা কিন্তু গ্রন্থ। এরপর হচ্ছে বাঙালি চরিত্র। তোমরা প্রত্যেকেই জানো বন্ধু, এটা একটা বাংলা উপন্যাস এবং এটা লিখেছিলেন কিন্তু যোগেন্দ্রচন্দ্র বসু। বিষয়টা এরকম ছিল যে চাকুরিজীবী বাঙালির বক্তৃতা কতদূর অসার বা স্বদেশ হিতৈষিতা কীরূপ মৌখিক ও বিড়ম্বনাময় বা কল্পনাপ্রিয় বঙ্গীয় যুবকের বিবাহ রহস্য ইত্যাদি বিষয়সমূহ এতে কিন্তু বর্ণিত হয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বাঙালির গান। তোমরা জানো একটা বাঙালির গান কিন্তু একটা বাংলা সঙ্গীত পুস্তক এবং এটা লিখেছিলেন কিন্তু দুর্গাদাস লাহিড়ী, এটা সম্পাদনা করেছিলেন। এবং এই গ্রন্থে রামপ্রসাদ সেন থেকে আধুনিক সঙ্গীত রচয়িতাদের পর্যন্ত সঙ্গীতসমূহ প্রভৃতি বিষয় কিন্তু এখানে সন্নিবেশিত হয়েছে এবং রচয়িতাগণের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বাঙালির বল। এটা হচ্ছে একটা বাংলা উপন্যাস, তোমরা প্রত্যেকেই জানো। এই বাঙালির বল লিখেছিলেন কিন্তু শচীশচন্দ্র চট্টোপাধ্যায়। আসলে যে সময়ে পাঠান সুলতান গিয়াসুদ্দিন বঙ্গবিজয় করেন সেই সময়ে বীরভূম অঞ্চলে বীরসিংহ নামে জনৈক ক্ষত্রিয় রাজা স্বাধীনভাবে রাজত্ব করছিলেন এবং গিয়াসুদ্দিন বহু কৌশলে এবং বহু কষ্টে তাকে নিহত করে রাজ্য অধিকার করেন। রাজগুরু ধ্রুব গোস্বামী সংসার বিরাগী সন্ন্যাসী হয়েও রাজ্য রক্ষা ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য বহু চেষ্টাও করেন, কিন্তু নিয়তির দুর্লভ্য বিধানে তার সমস্ত চেষ্টাই কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর ভিত্তি করেই লেখা হয়েছিল কিন্তু বিখ্যাত গ্রন্থ বাঙালির বল। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ বাজিরাও। তোমরা জানো এটা হচ্ছে বাংলার ইতিহাস। এই বাজিরাও বিষয়টা, এই বাজিরাও লিখেছিলেন কিন্তু সাকারাম গণেশ দেউস্কর, বিখ্যাত গ্রন্থ। এখানে পেশওয়া যে বাজিরাওর জীবন বৃত্তান্ত লিখিত হয়েছে। বিশেষ করে মহারাষ্ট্রীয়রা যে যৌথ পদ্ধতি প্রচলিত করেন সেটা এই পুস্তকে বর্ণিত হয়েছে এবং মারাঠাগণ কেবল লুটপাট করতে দক্ষ, পরন্তু দেশহিতকর প্রজাপালন প্রথার প্রবর্তনা বিষয়ে অমনোযোগী, এই ধারণা দূর করার জন্য গ্রন্থকার অনেক যুক্তিতর্কের প্রয়োগ করেছেন এই বাজিরাও গ্রন্থে।
তবে পরমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। দেখো বন্ধু, পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বাড়তির পথে বাঙালি। এই যে বাড়তির পথে বাঙালি বিষয়টা কেমন বলো তো? এটা লিখেছিলেন কিন্তু অধ্যাপক বিনয় কুমার সরকার। এই বইয়ে অর্থনীতির সমস্যা বিষয়ে কতগুলি মূল্যবান প্রবন্ধ স্থান পেয়েছে এবং বাঙালির এই সমস্যার সমাধান কী প্রকারে হতে পারে তার সুন্দর ইঙ্গিত এর মধ্যে রয়েছে। এবং বাঙালি বাঙালি যে দিন দিন উন্নতি হচ্ছে এবং হইতেছে তার পরিচয় কিন্তু এই গ্রন্থের সাহায্যে জানতে পারা যায়। এবং প্রবন্ধগুলি যেমনি মূল্যবান এবং তেমনি প্রয়োজনীয় এবং তেমনই এইগুলির মধ্যে গ্রন্থাগারের পাণ্ডিত্যের পরিচয় কিন্তু পাওয়া যায়। ফলে বাড়তির পথে বাঙালি অধ্যাপক বিনয় কুমার সরকারের লেখা একটা বিখ্যাত বাঙালির সম্পর্কে জ্ঞান সংগ্রহ করার গ্রন্থ। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বাণিজ্য। তোমরা জানো বন্ধু, এটা নামটা শুনে বুঝতে পারছো বাংলা একটা ব্যবসা বিষয়ক গ্রন্থ এবং এটা লিখেছিলেন কিন্তু গিরীন্দ্র কুমার সেন। এই গ্রন্থে বাণিজ্যিক নাম এবং সংজ্ঞাদি, ব্যবসায়ের ব্যক্তিগণ বা মালের শুষ্ক ও গুদামজাতকরণ ব্যবস্থা বা দ্রব্যের ক্রয় বিক্রয় বিধি বা জলস্থলে মালবহন, বীমা এবং অ্যাভারেজ, দাবি সত্ত্বে নিদর্শনপত্র, বাণিজ্যে বিনিময়, ব্যাংকিং ও মহাজনী, ব্যবসাদারি চিঠিপত্র প্রভৃতি বিষয় সম্য এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এই গ্রন্থের পরিশিষ্টে ব্যবসাদারি চলিত ভাষায় বাংলা হতে ইংরাজি এবং ইংরেজি হতে বাংলা অনুবাদ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ কিন্তু তোমরা শুনে থাকবে নামটা বাবু। এটা বন্ধু একটা বাংলা প্রহসন এবং এই বাবু প্রহসনটা লিখেছিলেন অমৃতলাল বসু রসরাজ যাকে বলা হয়। বিষয়টা এরকম যে যারা নিজেদের ক্ষমতা না বুঝে স্ত্রী স্বাধীনতা প্রবর্তিত করতে উদ্যত তাদেরকে লক্ষ্য এবং ব্যঙ্গ করে এই প্রহসন কিন্তু তিনি লিখেছিলেন। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ বামন বাগদি। বামন বাগদি কিন্তু একটা বাংলা উপন্যাস এবং এটা লিখেছিলেন কিন্তু অরবিন্দ দত্ত। বিষয়টা এরকম ছিল যে নিতাই বাগদির পুত্র, কন্যা, ভগিনী এবং স্ত্রী এবং তারপরে সে স্বয়ং কাল বিসূচিকা রোগে প্রাণত্যাগ করার পর তার 2.5 বছরের শিশুপুত্রটি অদিষ্ট গুণে প্রবল জমিদার সুকেন্দুশেখর বন্দ্যোপাধ্যায়ের গৃহে আশ্রয় পায় এবং সুকেন্দুর মা মহেশ্বরী তাকে আপন করে নেয়। জমিদার স্ত্রীর নাম শৈলবালা, পুত্র বলাই এবং কন্যা শান্তি। বলাইয়ের নামের সঙ্গে নাম মিলিয়ে এই বাগদি ছেলেটির নাম রাখা হইল কানাই। গৃহের সকলে কানাইকে নিজের ছেলের মতো দেখলেও বাইরের লোক বা আত্মীয় স্বজন সে চোখে দেখে না। শান্তি, কানাই এবং বলাই দিন দিন বড় হতে থাকে। শান্তির বিয়ের সময় উপস্থিত হইলে এই সময় আত্মীয়রা যেভাবে কানাইয়ের প্রতি ঘৃণা প্রদর্শন করল সেটা তার বালক হৃদয়ে খুবই আঘাত দিল। ফলে পিতৃগৃহ ত্যাগ করার সময় কানাই এবং বলাই শান্তির সঙ্গে গিয়েছিল। সেখানেও সকলে কানাইয়ের প্রতি বাগদি ছেলে বলে যেরূপ অবজ্ঞা করেছিল সেটাও তার হৃদয় হইতে মুছে যাবার নয়। তারপর কানাই ক্রমে ক্রমে জ্ঞান এবং বিদ্যা অর্জন করতে থাকে। বহুদিন থেকে মহেশ্বরীর ইচ্ছা যে সেতু বন্ধ রামেশ্বর তীর্থ দর্শন করবে। ফলে একদিন তিনি তার মাতুল তাইনির সঙ্গে কানাই এবং বলাইকে নিয়ে তীর্থযাত্রার বাইরে বেরোলেন। হাওড়া স্টেশনে ঘাটালের এক ভদ্রলোকের স্ত্রী কলেরা রোগে আক্রান্ত হয়ে পড়লে তার জন্য কানাই এক দোকান থেকে ঔষধ আনতে চলে গেল। এদিকে ট্রেন ছাড়ার সময় হলো। তারিণী নানারূপ মিথ্যা কথা বলে মহেশ্বরী এবং বলাইকে নিয়ে ট্রেনে উঠে পড়লেন। ফলে তারিণী ভেবেছিলেন এই বাগদি ছেলে কানাইকে পথেই রেখে যাবেন। মহেশ্বরীর প্রাণ কেঁদে উঠল। তার তীর্থযাত্রা করা হইল না। ট্রেনের যে স্টেশন গিয়ে থামলো সেখান থেকে তারা আবার কলকাতায় ফিরে আসলো। কানাইয়ের সন্ধান করতে লাগলো। তাদের সন্ধান অনেক দিন ধরে চলতো কিন্তু লাগলো।
এদিকে কানাই সেই ভদ্রলোকের পরিবারাদির সঙ্গে ঘাটালে চলে আসে। ভদ্রলোকের নাম গণপতি মিত্র, স্ত্রীর নাম মহামায়া। তাদের সন্তানের মধ্যে একটিমাত্র কন্যা, তার নাম নলিনী। এখানে এসে কানাই নিজ চরিত্রগুণের সকলের মন অধিকার করল এবং গণপতিবাবু কানাইকে খুব স্নেহ করতেন। কেবল মহামায়া মাঝে মাঝে নিজ স্বার্থের জন্য কানাইকে লক্ষ্য করে ও কন্যাকে মধ্যে রেখে দুই এক কথা বলতেন। ফলে নলিনী কানাইকে অন্তর দিয়ে শ্রদ্ধা করতে এবং ভালোবাসত। ক্রমে এই পরিবারটির সঙ্গে কানাইয়ের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং গণপতিবাবু এক মহাজনের অধীনে তার কাছে তার কাজ জুটিয়ে দেয়, অর্থাৎ কানাইয়ের। কানাই তার উপার্জিত অর্থের দ্বারা স্থানীয় দরিদ্র ছাত্রদের সাহায্য করে। এছাড়া দরিদ্রকে ঔষধ দেওয়া, তাদের সেবা যত্ন করা এবং অন্যান্য পর উপকারের যে কাজ আছে তাতে নিজেকে নিয়োজিত করে। নিজে যে বাগদি সন্তান সে কথা স্পষ্ট প্রকাশ না করলেও কানাই নিজ হস্তে রান্না করে খেত। ইতোমধ্যে মহামায়ার দৃষ্টিও কানাইয়ের প্রতি প্রসন্ন হয়ে ওঠে। তিনি তার কাছে নলিনীর বিয়ের কথা তুললেও এবং কানাই যদি নলিনীকে বিবাহ করে তাহলে তার সুখী হন আর কন্যাদায় হইতে উদ্ধার পান। কিন্তু কানাই যে বাগদির সন্তান এই কথা ভেবে এ বিবাহে অমত প্রকাশ করেন। এতে মহামায়া আবার ভীষণভাবে চটে যান এবং সর্বদাই নানা রূপ কথা বলে ব্যথা দিতে থাকেন। কিন্তু কানাই কেবল অন্তরের বেদনা চেপে রাখে। এই সময়ে শহরে এক অগ্নিকাণ্ড হয়। তাতে কানাই নিজ প্রাণ তুচ্ছ করিয়া লোকের প্রাণ এবং ঘরবাড়ি রক্ষা করে। লোকে শতমুখে তার প্রশংসা করতে থাকে। এই সংবাদ খবরের কাগজে প্রকাশিত হয়। মহেশ্বরী, শৈলবালা, বলাই ইত্যাদি কানাইকে খুঁজতে ঘাটালে এসে উপস্থিত হন। তারা কানাইকে নিয়ে দেশে চলে আসেন। কানাইয়ের অনুরোধে নলিনীর জন্য সম্বন্ধ ঠিক করা এবং বিবাহের সমস্ত ব্যয় বহন করা সমস্তই মহেশ্বরী করেন। এর 3 বছর পরে জমিদারির সকল ভার কানাইয়ের উপর অর্পণ করা হয় এবং কানাই নিজ বুদ্ধি এবং ব্যবহারে ছোট বড় সকলের শ্রদ্ধা আকর্ষণ করে জমিদারির কার্য পরিচালনা করতে থাকে। নিতাই বাগদির বাস্তুভিটার মাতৃনিবাস নামে, বাস্তুভিটায় যেটা আগে ছিল সেখানে মাতৃনিবাস নামে কানাইয়ের বাসভবন নির্মিত হয়। সুকেন্দুই এটা নির্মাণ করেছিলেন। কানাই সুকেন্দুর নিকট থেকে যে টাকা বেতন স্বরূপ পেত তার কিছু কিছু এই গৃহে বসে দরিদ্রকে দান করত। এর মধ্যে সুকেন্দুর সঙ্গে গ্রামের প্যারিমনের বিবাদ হয়। এই বিবাদে প্যারিমনের পক্ষের একটি লোক জখমও কিন্তু হয়েছিল। কিন্তু কানাই এই বিবাদে আপোষে মিটাতে চাইল, কিন্তু সেটা সে পেরে উঠল না। শেষে আদালত পর্যন্ত গিয়ে গড়ায় এবং প্যারিমন কানাইকে সাক্ষী মানে। কানাইয়ের সাক্ষ্যের উপর সুকেন্দুর জয় পরাজয় নির্ভর করে। সত্য সাক্ষ্য দিলে সুকেন্দুর জেল হয়, আবার সত্য ছাড়া মিথ্যা কথা বলা তার দ্বারা কিন্তু অসম্ভব। ফলে কানাই মহাবিপদে পড়ে যায়। চিন্তা করে কুল কিনারা কিন্তু সে করতে পারে না। ভাবতে ভাবতে জ্বরে পড়ে এবং অসুখ ক্রমে বাড়তে শুরু করে। ইতোমধ্যে সুকেন্দু মামলায় জয়লাভের সংবাদ নিয়ে মহেশ্বরীর কাছে উপস্থিত হয়েছেন, কিন্তু কানাই এ সংবাদ জানিবার পূর্বে চিরবিদায় নিয়ে পরপরে গমন করিয়াছেন। এটাই ছিল বামুন বাগদি বাংলা উপন্যাস অরবিন্দ দত্তের লেখা। সত্যি বন্ধু একটা বিখ্যাত উপন্যাস, একটা প্যাথেটিক, সত্যি মর্মান্তিক, একটা সামাজিক যে আমাদের জাতপাতগত যে ব্যবধান, এমন অনেক মানুষ আছে যারা জীবনে অনেক জিনিস স্যাক্রিফাইস করার পরেও প্রকৃত মূল্য পায় না, বা আমাদের সমাজে বিশেষ করে তৎকালীন সমাজে জাতপাতের যে বিরাট বড় ব্যবধান ছিল তাকে খুব সুন্দরভাবে অরবিন্দ দত্ত তুলে ধরেছেন। এবং আমাদের বর্তমান সময়ে কিন্তু এটা রয়ে গেছে। এখনও আমাদের মানুষকে কিন্তু মানুষ হিসাবে মূল্য দেওয়া হয় না। সেখান থেকে বেরিয়ে এসে তার তোমার যে বংশকৌলিন্য, বংশগৌরব, পিতামাতা কে ছিল তারপর বিচার করা হয়। এটা কিন্তু কখনোই করা উচিত নয়। মানুষের পরিচয় মানুষই। চণ্ডীদাস খুব সুন্দর বলেছিলেন, সবার উপরে মানুষত্ব তাহার উপরে কিন্তু নেই, এবং মান এবং হুঁশ যার আছে সেই তো প্রকৃত মানুষ। সত্যিই তো কানাইয়ের মধ্যে যথেষ্ট মান, হুঁশ, মানবিকতা, যেটা হিউম্যানিটি, যে বোধটা থাকা উচিত, প্রত্যেকটা 100%-এর উপরে কিন্তু তার মধ্যে ছিল এবং সে জীবন দিয়ে কিন্তু সেটা প্রমাণ কিন্তু করে গেছে।
দেখো বন্ধু, যেভাবে আমি বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করেছিলাম, বনির্মিত গ্রন্থের এটা ছিল কিন্তু 3য় নম্বর ক্লাস, এবং টোটাল কিন্তু এই সংক্ষিপ্ত আলোচনার ক্লাস ছিল কিন্তু 51 নম্বর ক্লাস। আশা করছি বন্ধু এই ক্লাসের দ্বারা তোমরা প্রত্যেকে কিন্তু নিজেদের সমৃদ্ধ করতে পারছো, কারণ যে ক্লাসেই পড়াশোনা করো না কেন, প্রত্যেক ক্লাসে কিন্তু এই গ্রন্থটা কার লেখা, এই চরিত্রটা কোন উপন্যাসে আছে, বা এর বিষয়বস্তুটা কি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রশ্ন আসতে দেখা গেছে। বা যারা কলেজে পড়ছো, কোনো না কোনো একটা সেমিস্টারে কিন্তু সাহিত্যের ইতিহাস পাঠ্য আছে। তাই আশা করছি প্রত্যেকে এর দ্বারা সমৃদ্ধ হচ্ছ এবং প্রত্যেকেই মনোযোগ সহকারে ক্লাসটা করছো। নোটের কোনো চাপ নেই বন্ধু, নোট যদি লাগে তোমরা ভিডিওটা পজ করে সেটা লিখে নিতে পারবা, কিংবা সরাসরি ফোনে আমার সঙ্গে যোগাযোগ করলে নোটের ব্যবস্থা হয়ে যাবে। প্রত্যেকটা অপশন কিন্তু আমি তোমাদের কাছে দিয়ে রেখেছি, যেটা তোমাদের সুবিধা হবে সেদিকে কিন্তু আমি রাজি আছি, কারণ তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে পৌঁছে দেওয়াই কিন্তু আমার কাজ। যেটা আমি বলেছিলাম, আমি প্রত্যেক মুহূর্তে কিন্তু আমি সেই কথাটা রাখার চেষ্টা করি এবং আজীবন কিন্তু করেই যাব। আশা করছি বন্ধু আজকে তোমাদের একটা সুন্দর তথ্যবহুল ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে যদি বন্ধু কোথাও